খবর দে, সন্ত্রাসীদের কালো হাত। মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদ, চাঁদাবাজ প্রতিরোধের ডাক এনসিপি ও জামায়াতের। অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দেখছে বিএনপি। মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। ক্ষমতায় আসার আগেই যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে? চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয়ে বিবেচনা করবে ট্রাইব্যুনাল। লিখিত আদেশ প্রকাশ। এপিসি থেকে ফেলে দেওয়ার আগে ইয়ামিনকে গুলি করার কথা স্বীকার কনস্টেবলের। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত, স্থলাভিষিক্ত ক্যাথারিনা বোহমে। এসএসসিতে এবার 6 লাখই ফেল। 15 বছরে সহজ প্রশ্নে পরীক্ষা এবং খাতা মূল্যায়নে ছিল শিথিলতা। রাজনৈতিক ফায়দা হাসিলে পাশের হার দেখানো হয় আকাশচুম্বী, দাবি শিক্ষাবিদদের। এবং বাঁধ ভেঙে প্রতি বছরই প্লাবন, ফেনীর কয়েক হাজার পরিবারের করুণ দশা। মেরামতেই 50 লাখ টাকার বেশি গচ্চা। সেনাবাহিনীকে দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনায় সরকার। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার। ছাত্রনেতাদের হুঁশিয়ারি, চাঁদাবাজ, হত্যা, দখলদারিত্ব না ছাড়লে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে। বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও অপরাধীরা পার পেয়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। শনিবার সন্ধ্যায় হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ গড়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা। একই সময়ে মিটফোর্ডের সামনে মানববন্ধন করেন ঢাকা দক্ষিণ এনসিপি নেতাকর্মীরা। সোহাগ ভাইয়ের রক্তের উপরে যে লড়াই শুরু হয়েছে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে, এই লড়াই আমরা চালিয়ে যাব। ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, অথচ নির্লিপ্ত অন্তর্বর্তী সরকার। বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। বিএনপি যদি তার চাঁদাবাজি ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যা সহ সারা দেশে চলমান খুন ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? এরপর বিকেলে একই স্থানে একই রকম দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। এছাড়া খুন ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতা শেখ হাসিনাকে ভয় পায়নি। 16 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে।
চাঁদাবাজদেরও ভয় পাওয়ার কারণ নেই। সাতক্ষীরায় পদযাত্রা এবং সমাবেশে এ মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা। 12তম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটে। শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে সাতক্ষীরার কুমিরা বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। এ সময় স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা। আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে। তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়, এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে। সেই দেশের ছাত্র কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও ঝালকাঠিতে। তানজিম আহমেদ, সময় সংবাদ। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রশ্ন, মব সৃষ্টিকারীরা গ্রেফতার না হওয়ার পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি মন্তব্য করে তারেক রহমান বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। এ সময় মির্জা ফখরুল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। নৃশংস মিটফোর্ড হত্যাকাণ্ডে দেশ জুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। বিচারের দাবিতে সোচ্চার সবাই। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বলেন, অন্যায় সমর্থন করে না তার দল। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে? ছাত্রদল আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই দেশের মানুষ যেমন 71 সালে স্বাধীন করেছে এই দেশ, বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, 90-তে সোচ্চার হয়েছে, 24-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, 3 মাস আগেই মতামত দিয়েছে বিএনপি, এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে। আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায়
জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেকটেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির ACARO কার্যালয়ে যোগ দেবেন তিনি। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, WHOর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। রক্ষার বাঁধ এখন রাক্ষস। বছরের পর বছর প্রতিবার ভাঙনে ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ এই বাঁধ। মেলে না স্থায়ী সমাধান। প্রতিবারই আশ্বাস দিয়েই দায় এড়িয়ে যান সংশ্লিষ্টরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। 2017 সাল থেকে এ পর্যন্ত 50 কোটির বেশি টাকা গচ্চা গেছে শুধু মেরামতেই। 2024-এর ভয়াবহ বন্যার বছর না যেতেই আবারও একই দশা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। 7 জুলাই রাত থেকে শুরু হয় এই ভাঙা। পানির প্রবল তোড়ে তছনছ চারপাশ। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী হন 120টি গ্রামের হাজার হাজার মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী প্রতি বছর এই জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণেই প্রতি বছর পড়তে হয় বন্যার কবলে। ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি ছাড়ায় কোটি কোটি টাকা। হিসাব বলছে 2017 সাল থেকে প্রতি বছর ভাঙনে 50 কোটি টাকার মতো খরচ হয়েছে বাঁধ মেরামতে। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা ঘরে দুয়ারে থাকতে পারতেছি না, বাঁচতেছি। বিভিন্ন ধার কর্জ করিয়ে এই ঘরটা করছি, সব মালামাল পানিতে চলে গেছে। বেড়িবারটা মজুত করে বাঁধিয়ে দেখ, সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে করুক। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 7340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেটা সরকার এদের কাছ থেকে শুনলো, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই বর্তমানে ঝুঁকিপূর্ণ। এ সকল ভাঙন হয়তো সরকারি টাকায় মেরামত হবে, তবে এর মধ্যে দিয়ে এই ভাঙার ফলে যে সকল মানুষ বন্যার কবলে পড়েছে তাদের ভাগ্য কি মেরামত হবে আদৌ? এই ভাগ্য মেরামতে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় 1/3 শিক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, রাজনৈতিক ফায়দা হাসিলে বিগত 15 বছরে সহজ প্রশ্নের পরীক্ষা, নম্বর বাড়িয়ে দেওয়া, খাতা মূল্যায়নের শিথিলতা সহ নানা পদ্ধতিতে আকাশচুম্বী পাশের হার দেখানো হয়েছে। শাকির আহমেদের রিপোর্ট।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় চলতি বছর 15 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার 68.45%। পরিসংখ্যান বলছে 2007 সাল পর্যন্ত সর্বোচ্চ পাশের হার ছিল 70%। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছরই পাশের হার বেড়ে 90% ছাড়িয়ে যায়। ছড়াছড়ি হয় জিপিএ 5 ও গোল্ডেন A+-এরও। এক যুগ ধরে তাক লাগিয়ে দেওয়ার মতো ফলাফল কিভাবে এসেছে এমন প্রশ্নের উত্তরে শিক্ষাবিদরা বলছেন, ফলাফল ঊর্ধ্বগামী দেখিয়ে বিগত সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। প্রশ্ন ফাঁসের যে উৎসব শুরু হয়েছিল এবং রাজনৈতিক সরকার এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যেটা আমি মনে করি যে শিক্ষার গুণগত মানের চেয়ে শিক্ষার অবনতি হয়েছে। একটা শিক্ষার্থী 2টা বা 3টা কোর্সে A+ পায় নাই, তাহলে তার জিপিএ 5 হয় কিভাবে? ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার ফলাফলে কথিত বাম্পার ফলন দেখানোর প্রবণতায় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা। বিগত সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি বাম্পার ফলন হিসেবে দেখানো হতো যে আমাদের এটা অ্যাচিভমেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হচ্ছে বা বুয়েট বা আদার্স আরও অনেক ইউনিভার্সিটি আছে নামি দামি, সেখানে 5% 6% পাস করতেছেন। এই জিপিএ 5 পাই তাদের কি লাভ হয়েছে? হয়তো পাস করে দিয়ে তাদের কর্মসংস্থান বা শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদেরকে দেয়া না যায়, হয়তো পাস করে তো লাভ নেই। 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে 6 লাখ ফেল করেছে। তাই বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ শিক্ষাবিদদের। যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে তাদের জন্য আবার যদি আমরা একটা পুনরায় পরীক্ষার ব্যবস্থা করি তাহলে সেটা কিন্তু খুব বেশি কঠিন হবে না। অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।